স্বাগত নিউজ 24 সংবাদে। এই মুহূর্তের খবরে আপনাদের সাথে আছি আমি নুজহাত আফরিন এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলি। ৭১-এর অমীমাংসিত বিষয় আগেই সমাধান হয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের এমন বক্তব্যের বিষয়ে একমত নয় ঢাকা। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, অমীমাংসিত বিষয়গুলো আলোচনার ভিত্তিতে সমাধান চায় দুই দেশ। এর আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, ৭৪-এর ঐতিহাসিক দলিলের মাধ্যমে ৭১-এর অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হয়েছে। এর আগে দ্বিপাক্ষিক বৈঠকে ১ চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই হয়। এক যুগেরও বেশি সময় পর বাংলাদেশে পাকিস্তানের সর্বোচ্চ কূটনীতিকের সফর। রোববার দ্বিতীয় দিনে হলো দুদেশের পররাষ্ট্র পর্যায়ের বৈঠক। যোগ দেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রবিবার বেলা 11:15টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৈঠকের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ১ চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়া ভ্রমণ এবং দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ৭১-এর অমীমাংসিত বিষয়গুলোতে আগেই দুইবার সমাধান করা হয়েছে। 1974 and then early 2000 when General Musharraf visited, and he told the entire nation on behalf of the entire nation of Pakistan to the entire on behalf of Pakistan to entire nation of Bangladesh. তবে ইসহাক দারের এমন বক্তব্যে একমত নয় ঢাকা। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ৭১-এর গণহত্যার বিষয়ে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে, এমনটাই আশা বাংলাদেশের। আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটার সমাধান হয়ে যেত, তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা করেছি, ওনাদের অবস্থানটা। বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাত্রা, এবং আমরা চাই যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত দেয়। পররাষ্ট্র উপদেষ্টা জানান, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আরও গভীর করতে একমত হয়েছে দুই দেশ। দুই দেশের মধ্যে বহুমাত্রিক দৃঢ় সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করেছি, বিশেষ করে বাণিজ্য বিনিয়োগ ইত্যাদির ক্ষেত্রে, যেটা সরাসরি দেশের জন্য, মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। শনিবার 2 দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার বিকেলে রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তা এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল শনিবার দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে 2 দিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ঢাকায় অবতরণের পর তিনি গতকাল বিএনপি, জামায়াত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে তার বাসভবন ফিরোজায় গেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সুমন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী কখন খালেদা জিয়ার বাসায় এসেছেন এবং আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা, আর কোনো নেতাকে সেখানে রয়েছেন কিনা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঠিক 7:01 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করে এবং আমরা যেমনটি জেনেছি এই মিটিংয়ে বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত রয়েছেন। এছাড়া দলের আর কোনো নেতাকর্মী এখানে উপস্থিত নেই। আর যেমনটি আপনারা জানতে চেয়েছেন এই কোন বিষয়গুলো এখানে প্রাধান্য পাবে, আমরা যেমনটি জেনেছি যে দ্বিপাক্ষিক স্বার্থই মূলত এই আলোচনায় প্রাধান্য পাবে
ইতিপূর্বে আপনারা জানেন যে স্বাধীনতার পরে উচ্চ পর্যায়ের যে পাকিস্তান এবং বাংলাদেশের যেই বৈঠকটি সেটি কিন্তু এইবারই প্রথম হলো বাংলাদেশের সরকারের সাথে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে, এবং এর আগে এপ্রিলে পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে একটি বৈঠক হয় এবং এই পট পরিবর্তনের পর অর্থাৎ ফ্যাসিস্ট বিদায়ের পর এটি পাকিস্তানের তৃতীয় কোনো মন্ত্রীর এই বাংলাদেশের সফর, এবং এই সব কিছু মিলিয়ে আজকের আপনারা জানেন যেমনটি বলছিলেন আমাদের সহকর্মীরা সারা দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং করেছেন, পাশাপাশি বিভিন্ন অন্যান্য সংগঠনগুলো বা শিক্ষাবিদদের সাথে আলোচনা হয়েছে এবং সেই ধারাবাহিকতায় এখানেও এই বিএনপি চেয়ারপারসনের সাথে এই মিটিংটি হচ্ছেন এবং এই মিটিংয়েও একইভাবে দ্বিপাক্ষিক স্বার্থ বা যেসব বিষয়গুলো অমীমাংসিত রয়েছে দীর্ঘদিন যাবৎ সেগুলো মীমাংসার দিকটি প্রাধান্য পাবে। এই ছিল আমার কাছে শেষ, এবং মিটিং শেষে বিস্তারিত জানাতে পারবো। মাত্র সুমন, আপনি থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে মিটিংয়ে আরও বিস্তারিত আমরা দর্শকদের জানাতে পারবো। চলে যাচ্ছি পরের খবরে। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। রোববার দুপুরে 2:15টার দিকে রাজধানীর বসুন্ধরা এলাকার ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে আসেন ইসহাক দার। এ সময় মুসলিম দেশগুলোর সাথে সুসম্পর্ক তৈরি করে আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রশ্নে দুইজনই একমত পোষণ করেন বলে সাংবাদিকদের জানান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। একই সাথে প্রায় 30 মিনিটের আলোচনায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন। পাশাপাশি ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি পাবে বলেও ইসহাক দার আশাবাদ ব্যক্ত করেছেন বলে জানান দলটির নায়েবে আমির। উনি যে একটি বিষয়ে সেখানে আলোচনা রেখেছেন সেটা হচ্ছে মুসলিম উম্মার ঐক্যের ব্যাপারে উনি বলেছেন যে, এবং বিশেষ করে ফিলিস্তিনিদের হামাসের উপরে যে জুলুম অত্যাচার চলছে এ ব্যাপারে উনি অত্যন্ত গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আগামীকাল জেদ্দায় মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের একটা বৈঠক হওয়ার বিষয় আছে, সেখানে যাতে একটা ইউনাইটেডলি একটা শক্ত ভূমিকা মুসলিম বিশ্ব নিতে পারে সে ব্যাপারে উনি দৃষ্টি আকর্ষণ করেছেন। বিগত 15 বছরে আওয়ামী সরকারের সিস্টেম ছিল লুটপাট আর দুর্নীতি, এতে দেশের কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রোববার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী মোটর চালক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাস্তায় যেমন গাড়ি চালক যা খুশি তাই করতে পারে না, যেভাবে খুশি সেভাবে গাড়ি চালাতে পারে না, ঠিক একইভাবে যারা এই দেশ পরিচালনা করবে তারাও কিন্তু যা খুশি তাই করতে পারে। অতীত সরকার যা খুশি তাই করেছিল বলে আজকে তাদের এই পরিণতি হয়েছে, আর তারা এই দেশ থেকে পালিয়ে যেতে পারবে। নানা ঘটনার মধ্য দিয়ে শুরু হলো নির্বাচন কমিশনের সীমানা পুনর্নির্ধারণের প্রথম দিনের শুনানি। বিএনপি নেত্রী রুমিন ফারহানা তার নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন, আর রুমিন ফারহানার সমর্থকরা এনসিপির নেতাকে পিটিয়েছে বলে পাল্টা অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের সামনেই মারামারি। রবিবার নির্বাচন কমিশনে সীমানা পুনর্নির্ধারণের প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের শুনানিতে বিএনপি নেত্রী রুমিন ফারহানার সমর্থকদের সাথে বিএনপির আরেক পক্ষের বাকবিতণ্ডা ও হট্টগোল হয় বলে অভিযোগ করেন তিনি। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 45 মিনিট পর শুনানি শুরু হয়। রুমিন ফারহানার সমর্থকরা এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতারুল্লাহকে মেরেছেন বলে অভিযোগ করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা দেখলাম পুলিশ আমাদের নেতা কর্মীদেরকে আমাদের কিভাবে নির্বাচন কমিশনে ঢুকতে বাধা দিয়েছে, অন্যদিকে বিএনপির নেতা কর্মীদেরকে কিভাবে ফ্রি এক্সিট দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 3-এ যিনি প্রার্থী তিনি তার সদল বলে 20-25 জন মিলে গুন্ডা পান্ডার মতন তারা সেখানে আচার আচরণ করলেন। নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণের কাজ পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষভাবে করার চেষ্টা করছে বলে জানান সিইসি। পেশাদারিত্বের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি। আমরা অনেক এক্সপার্টদেরকে নিয়োগ দিয়েছিলাম এই কাজটা করার জন্য। এক্সপার্টদেরকে নিয়োগ দিয়ে তাদের সুপারিশ আমরা নিয়েছি, সবকিছু মিলিয়ে আমরা এই সীমানা নির্ধারণের খসড়াটা প্রকাশ করেছি।
4 দিনের শুনানির প্রথম দিনে ছিল কুমিল্লা অঞ্চলের 18টি আসন, 83টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে 1760টি দাবি আপত্তির আবেদন জমা হয় ইসিতে। এই দাবি আপত্তির প্রেক্ষিতে 27 আগস্ট পর্যন্ত শুনানি করবে ইসি। এরপর প্রকাশিত হবে চূড়ান্ত সীমানা। দেশের সার্বভৌমত্ব বিবেচনায় আমরা আমাদের বিজয়নগরকে একক আসনের দাবি করছি। এই বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ থাকবে, এখানে সবাই তার যুক্তি তর্ক তুলে ধরবে, কিন্তু আমি আমার কথাই বলতে পারলাম না। শুনানির প্রথম দিনে 6টি জেলার 18টি সংসদীয় আসনের শুনানি হয়। 429টি আপত্তি বা বিপক্ষে এবং 382টি পরামর্শ বা পক্ষে আবেদন করে। মোট আবেদনের সংখ্যা 811। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। প্রচারণা আর পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে। কিছু কিছু হল প্রভোস্ট ডাকসু নির্বাচন বানচালের পায়তারা করছেন বলে অভিযোগ ছাত্র শিবিরের। যদিও এসব অভিযোগের বিষয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বলছেন, অভিযোগ আসলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন বানচালের কোনো শঙ্কা নেই বলেও সাফ জানান তিনি। ডাকসু নির্বাচনের প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নেতাদের অভিযোগ, কিছু কিছু হল প্রভোস্ট ডাকসু নির্বাচন বানচালের পায়তারা করছে। অন্যদিকে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল বলছে, সুনির্দিষ্ট অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। কিছু প্রভোস্ট তারা নির্বাচনকে বন্ধ করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছেন বলে আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে তথ্য এসেছে। কোনো একটি ছাত্র সংগঠনকে আপনারা স্পেশাল ফেভার দিচ্ছেন, বরং আপনাদের দায়িত্ব হবে লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছবি সহ সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ভোটারদের সঙ্গে কুশলাদি বিনিময়ে ব্যস্ত ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে না তাদের নির্বাচনের সুযোগ দিয়ে পক্ষপাতিত্ব করছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতার আইডিওলজিকে যারা ধারণ করে না তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করানোর মধ্য দিয়ে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষপাতিত্ব করেছে। এসব বিষয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বলছেন, অভিযোগ আমলে নিয়ে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। আচরণবিধির ইস্যুটা আমরা লিখিত অভিযোগ আমরা খুব কম পেয়েছি। আমরা আজকে প্রথমবারের মতো 2টা লিখিত পেয়েছি। আর মৌখিক যে সকল অভিযোগ আসছে, আমরা সাথে সাথে বিশেষ করে বিলবোর্ডের বিষয়ে একটা অভিযোগ আসছিল যে ক্যাম্পাসে রঙিন বিলবোর্ড দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কালকে শোনার সাথে সাথে আমাদের প্রক্টর অফিস, স্টেট অফিসের মাধ্যমে আমরা সেটা ব্যবস্থা করেছি। সোমবার ডাকসু নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। 26 আগস্ট মঙ্গলবার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, মিয়ানমারের জান্তাদের বর্বরতায় প্রাণ বাঁচাতে রোহিঙ্গা ঢলের 8 বছর কাল। বৈশ্বিক নানা ঘটনা প্রবাহে মনোযোগও হারিয়েছে রোহিঙ্গা সংকট। সব মিলিয়ে বাংলাদেশে এখন বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা 14 লাখের বেশি। এদিকে প্রধান উপদেষ্টা কক্সবাজার আগমন ঘিরে রোহিঙ্গা শিবির জুড়ে জেগেছে আশার আলো। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা জান্তার নৃশংসতার শিকার হয়ে প্রাণ বাঁচাতে লাখো রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছিল বাংলাদেশে। চোখের সামনে স্বজন হত্যা, নারীদের উপর অকথ্য নির্যাতন, আগুনে ভস্মীভূত গ্রাম, সবই এখন তাড়া করে ফেরে তাদের। লাইফ পর্যন্ত চিন্তা খনিকা যাইতে মনে হইলে আশ্রিত জীবনে বছর বছর বাড়ছে ভোগান্তি, অপরাধ, মাদক ও নানা সহিংস কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা। এই পরিস্থিতিতে বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক সংলাপকে প্রত্যাবাসন কার্যক্রম পুনরুজ্জীবনের এক নতুন সুযোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাই প্রধান উপদেষ্টার কক্সবাজার আগমন ঘিরে আশার আলো রোহিঙ্গা শিবিরে। কিছু কিছু থাকলে আর আগে টাইম আমাদের হেন্তু নমাগবাগে দড়ি দড়ি লে যায় না আনার দেশ নাই সেটা আরে মনোহরিল্লা করি ফান্না করি না আরে যেন নাকি বাংলাদেশটা হয়ে আছে স্টুডেন্ট হয়ে আছে এনে কলেজে যায় ফান্না করি করে আর এটার আর যে নাকি প্রাইমারি স্কুল আছে এনে দেরে সুন্দর করে ফান্না করি করে।
তবে মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে আরও প্রায় 50,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে সীমান্তে করছে অপেক্ষা। এ খবরে দুশ্চিন্তা স্থানীয় জনপ্রতিনিধিরও। বারবার নতুন করে 50,000 রোহিঙ্গা ইতিমধ্যে নাকি সীমান্তে অবস্থান করছে। এটা আমি মনে করি আমাদের জন্য আরেকটি খুবই একটা দুঃসংবাদ। সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি সহ অন্যান্য যারা বাহিনী রয়েছে, সরকারের যে অন্যান্য সংস্থাগুলো রয়েছে, এদের আরো গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করা হয়েছে, যাতে নতুন করে কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। এদিকে আন্তর্জাতিক মহল বারবার সমাধানের আশ্বাস দিলেও রোহিঙ্গাদের ভাগ্যে এখনো ফেরার টিকিট জোটেনি। তবে এবারের সফরে কোনো কার্যকর সিদ্ধান্ত এলে হয়তো নতুন অধ্যায় শুরু হবে তাদের জীবনে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24। দর্শক, কক্সবাজার চলছে 3 দিনের আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন। কাল যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলন স্থলে আছেন আমাদের সহকর্মী মাহরুফা রহমান। মারুফা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনাকে। আপনার কাছে জানতে চাচ্ছি সম্মেলন নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, আয়োজনগুলো সম্পর্কে জানাবেন। যে প্রধান উপদেষ্টা তো যাচ্ছেন, সেখানকার মানুষ যারা রয়েছেন তারা কি আশা করছেন? এই মুহূর্তে এই সম্মেলনে বক্তব্য রাখছেন মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা সাংবাদিক প্রতিনিধিরা, এবং তারা বলছেন যে সেখানকার গণমাধ্যম কিংবা আন্তর্জাতিক গণমাধ্যম এই ইস্যুটিকে কিভাবে একপাক্ষিকভাবে দেখে বা একপাক্ষিকভাবে প্রকাশ করে। তারা রোহিঙ্গাদের যে এ পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন হওয়ার যে পরিস্থিতি হয়েছে, যে গণহত্যার শিকার হয়েছে, এবং যারা এই মুহূর্তে রিফিউজি অবস্থায় রাষ্ট্রহীন অবস্থায় আছে, তাদের যে স্ট্রাগল, সেই স্ট্রাগলের কথাটি আসলে এখানে 40টি দেশ থেকে আগত যে অতিথিরা আছেন এবং সেই সাথে অংশীজনদের মধ্যে জাতিসংঘের যারা প্রতিনিধিরা আছেন এবং আন্তর্জাতিক সংস্থার যারা আছেন, যারা রিফিউজি ইস্যুতে কাজ করেন, তাদেরকে তারা তুলে ধরছেন সেই পরিস্থিতিটি। এবং আজকে প্রথম দিনে রোহিঙ্গাদের যারা তরুণ প্রতিনিধি, তারা কিন্তু তাদের স্ট্রাগলগুলো তুলে ধরেছেন, বিশেষ করে তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টি তারা তুলে ধরেছেন। তো সেক্ষেত্রে এখানে যে আয়োজনটি হচ্ছে, এটি প্রথমবারের মতো এতগুলো দেশের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থারা একত্র হয়েছে এই বিষয়টিকে ত্বরান্বিত করবার জন্য এবং গতিশীল করার জন্য বিশ্ব দরবারে। সেক্ষেত্রে রোহিঙ্গা প্রতিনিধি যারা রয়েছেন তারা বলছেন যে নিরাপদ প্রত্যাবাসন ছাড়া, অর্থাৎ তারা যে ফিরে যাবার পরে আবারও সেই আগের পরিস্থিতিতে যেন তারা না পড়ে, বিশ্ব নেতা যারা আছে বা বিশ্ব দরবারে তারা এই বিষয়ের নিশ্চয়তা চান এবং সেই সময়কার যে বর্ণনা বা অভিজ্ঞতা তাদের ভিতরে আছে সেটি আসলে তারা তুলে ধরছে। এখন রোহিঙ্গা জনগোষ্ঠীর যে আর্থিক তহবিল কমে গেছে, তার ফলে তাদের স্বাস্থ্য, শিক্ষা এবং পারিবারিক জীবন, মনস্তাত্ত্বিক জগতে তাদের যে প্রভাব পড়ছে, সেটি আসলে তারা বিশ্ব দরবারে তুলে ধরছে। তো আগামী জাতিসংঘের সাধারণ অধিবেশনে 30 তারিখ আরেকটি আন্তর্জাতিক সম্মেলন হবে এই রোহিঙ্গা সংকট সমাধান ইস্যুতে। সেখানে আসলে এই 3 দিনের যে সম্মেলন, সেখানকার যে কি প্রভাব পড়বে বা কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা, সেই বিষয়ে আসলে আশাবাদ ব্যক্ত করছেন এখানকার অংশীজনরা। তো সব মিলিয়ে প্রথম দিন এখনো পর্যন্ত চলছে এই সম্মেলন। আগামীকালকে প্রধান উপদেষ্টা যোগ দিবেন এই সম্মেলন এবং 26 তারিখ শেষ হবে এই সম্মেলনটি। মারুফা রহমান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন কক্সবাজার থেকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণামূলক বিলবোর্ড, ব্যানার সরিয়ে ফেলার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশন। রোববার সকালে ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের এই ঘোষণা দেয়া হয়, অন্যথায় প্রার্থিতা বাতিলের হুমকিও দেয়া হয়। এর আগে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান নির্বাচন কমিশন থেকে আগামী 29 তারিখে প্রচারণা চালানোর কথা বলা হলেও নির্ধারিত তারিখের আগেই নিজেদের পোস্টার টাঙিয়ে রাখেন প্রার্থীরা। এদিকে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। সকাল 10টা থেকে রাকসু কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে সকাল 11টা পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেনি। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানান, মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম চলবে। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। রংপুরে আবু সাইদ হত্যার ময়নাতদন্ত 4 বার বদলাতে বাধ্য করা হয়েছিল। সোমবার ট্রাইব্যুনালে সাক্ষীদের বয়ানে উঠে আসে এসব তথ্য। মোট 4 সাক্ষীর বর্ণনায় ফুটে উঠেছে জুলাই আন্দোলনের নৃশংসতা। এদিকে গুমের আরেক মামলায় শেখ হাসিনা
জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিতে 26 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল 1। পুলিশের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা রংপুরের আবু সাইদ হয়ে উঠেছিল জুলাই অভ্যুত্থানের সাহসের প্রতীক। তার মৃত্যুতে পাল্টে যায় আন্দোলনের গতিপথ। আবু সাইদের মৃত্যুতে কেঁপে ওঠে শেখ হাসিনার স্বৈরাচারী মসনদ। হত্যা মামলায় সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন 4 সাক্ষী। রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগের চিকিৎসক জানান কিভাবে বারবার ময়নাতদন্ত রিপোর্ট বদলে দিতে দেয়া হয় নানামুখী চাপ। উনি যখন পুলিশ প্রশাসন এবং সাচিবের চাহিদা মতো রিপোর্ট দিতে চাচ্ছিলেন না, তখন তাকে ভাইস প্রিন্সিপাল মাহফুজ সাহেবের রুমে ডেকে নিয়ে যাওয়া হয়। ডেকে নিয়ে যে সাচিব প্রধান এবং পুলিশের 2 জন কর্মকর্তার নাম উনি বলেছেন, সেইখানে উপস্থিত থাকে, তারপর চাপ প্রয়োগ করা হয় এবং বলা হয় এটা নেত্রীর চাহিদা, এইভাবেই দিতে হবে। তখন উনি বাধ্য হয়ে গণনা সঠিক রেখে শুধুমাত্র গান শট শব্দটা বাদ দিয়ে মতামত দিয়েছেন। তবে উনি কৌশলে বলেছেন সার্কমস্টেন্সিয়াল এভিডেন্স আপনারা বিবেচনা করবেন। মেহেরপুরে শিবির নেতাকে গুম করে হত্যার অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আর শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ গ্রেপ্তার 4 জনকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। 13 সালে একজন রাজনৈতিক নেতাকে অপহরণ করে হত্যার অভিযোগে যে মামলা হয়েছে, সেই মামলায় তদন্তে ওনার নাম এসেছে। সেই মামলায় যেহেতু উনি একটা মামলায় আটক ছিলেন, এখান থেকে এখানে পিডব্লিউ যোগে আজকে হাজির করা হয়েছে এবং আজকে তাকে এই মামলায় শুন অ্যারেস্ট দেখে জেল কাস্টডিতে পাঠানো। এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিতে 26 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল 1। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি M.A. মতিনও। কমিশনের পক্ষে ছিলেন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াদ সহ অন্যান্য সদস্যরা। বিকেলে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়ে গেল ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন IGC এর উদ্বোধনী অনুষ্ঠান। IGC একটি বাংলাদেশ ভিত্তিক যুব নেতৃত্বাধীন থিঙ্ক ট্যাঙ্ক, যা বাংলাদেশের পরবর্তী প্রজন্মের নেতাদের ক্ষমতায়ন এবং পরিবর্তনের জন্য কাজ করে। এটি মূলত তরুণদের নেতৃত্বাধীন একটি সংগঠন, যাদের লক্ষ্য বিশ্বব্যাপী সহযোগিতা এবং নেতৃত্বের বিকাশে অবদান রাখা। আগামী সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরে বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান, যেখানে গুরুত্ব পাবে 2 দেশের বাণিজ্য বিনিয়োগের নানা বিষয়। রবিবার মতিঝিলে FBCCI আয়োজিত আলোচনায় পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বলেন, খুব দ্রুতই বাংলাদেশ পাকিস্তান সরাসরি ফ্লাইট সহ যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। বিগত 12 থেকে 15 বছরের সংকট কাটিয়ে সবাইকে ব্যবসা, জনগণের কথা বিবেচনা করে নীতি প্রণয়নের আহ্বান জানাতেন। এ সময় FBCCI এর প্রশাসক বলেন, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রীর এই সফরে 2 দেশের মধ্যে নতুন বাণিজ্যের সুযোগ তৈরি করবে। আমদানি রপ্তানি বাণিজ্য বেগবান করতে সাফটার অধীনে 2 দেশকে একাগ্রতার সাথে কাজ করতে হবে বলেও জানান তারা। We have already planned several more delegations coming here, and we have made them sectoral. So we are sending all our business community to Bangladesh sectoral wise so that they can address the key areas with you, and at the same time you can address many other issues with them. You can discuss with them any other sector, any other opportunity also. To enhance the integration of our development strategies, our 2 countries must work together to explore new opportunities and cultivate new growth points. We should specifically focus on opportunities promoting public-private partnership, advancing studies for bilateral free trade agreement, and developing green and low-carbon energies. মাঠের সংকট দেশের ক্রিকেটে নতুন কিছু নয়, এ নিয়ে আক্ষেপ এবার খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কণ্ঠে। নতুন নামে ফতুল্লার রিয়া গোপ স্টেডিয়াম দেখতে গিয়ে বেহাল দশা দেখে জানালেন হতাশার কথা।
কেবল বোর্ডের অবহেলার কারণে নিজের কষ্টের কথা জানালেন খোদ বিসিবি সভাপতি। ঘরোয়া থেকে আন্তর্জাতিক সব পর্যায়ের ক্রিকেটে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন বিসিবির সবেধন নীলমণি। মাঠ সংকট নিয়ে প্রায় হতাশা জানান দর্শকরা। এবার সেই হতাশা ঝরল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কণ্ঠে। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ক্রিকেট ডেভেলপমেন্ট আইডিয়া অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ফতুল্লার রিয়াগোপ স্টেডিয়ামের বর্তমান অবস্থা দেখে আক্ষেপ জানান তিনি। আমরা কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটি, যেমন ধরেন যে এই যে এখানে 3টা উইকেট কেন থাকবে, এখানে থাকা উচিত অ্যাটলিস্ট 15টা থেকে 20টা উইকেট। সো সেই চেষ্টা আমরা করবো। এখন 12 মাস ক্রিকেট খেলা হয় এবং 12 মাস ক্রিকেট খেলার জন্য মাঠটা যেন উপযোগী থাকে সেই চেষ্টা আমরা করবো। আস্তে আস্তে যখন আমরা মাঠটা দেখে আসলাম, আমার ধারণা পাচ্ছিল যে এই মাঠে সেখানে আমাদের শাহরিয়ার নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হয়েছিল, এই সময় বিসিবি সভাপতি স্থানীয় ক্রিকেটের উন্নয়নের পাশাপাশি নারায়ণগঞ্জে ইনডোর স্টেডিয়াম করে খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাস দেন। আমি কভার করলাম এখানে গ্রাউন্ড ফ্যাসিলিটি, কোচ ডেভেলপমেন্ট, পাথওয়ে ডেভেলপমেন্ট, এবং আমরা আরেকটা চেষ্টা করবো যে আমরা নারায়ণগঞ্জে একটা হাই পারফরমেন্স সেন্টার, হয়তো যখন আমাদের এখন জাহাঙ্গীর বলছিল 3টা উইকেট আছে, যখন এখানে আপনার কাছে 8টা 9টা 10টা বা 12টা উইকেট হয়ে যাবে, আমরা চেষ্টা করবো প্রতিশ্রুতি দিতে পারছেন একটা ইনডোর যদি কোনোভাবে ব্যবস্থা করতে পারি। এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন। জানান আগামীতে নারায়ণগঞ্জ ক্রিকেটের প্রত্যাশিত উন্নয়ন হলে খেলোয়াড়দের আর ঢাকায় যাওয়ার প্রয়োজন পড়বে না। আবরার আল দাইয়ান, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।